হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। কেম কেমিস্ট্রির তরফ থেকে তোমাদের আবার স্বাগতম। আজকে তোমাদের যে ক্লাসটা নিব, অর্থাৎ রসায়নের প্রাথমিক ধারণার উপর আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া কত ধরনের হতে পারে, এই টপিকটা নিয়ে কিন্তু আজকে আমার এই ক্লাস ভিডিওটা। এছাড়া আরেকটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি। তো শতকরা সংযুক্তির উপর কিন্তু প্রচুর ধরনের ম্যাথ পড়ে। সেই ম্যাথ গুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব তার আমি শর্ট ট্রিক্স কিন্তু এই ভিডিওতে কিন্তু বলে দিব। তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু এই ভিডিওটা দেখো। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অন করে রাখো, যাতে এইরকম যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করব আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে। চলো আমি ক্লাস শুরু করছি আর সময় নষ্ট না করে। চলো চলো তাহলে আমি ফার্স্ট রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশন বা কি বলবো আমরা রাসায়নিক বিক্রিয়া, এই টপিকটা আজকে কিন্তু আমি আলোচনা করব। ফার্স্ট আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি আমি। তো চলো, এই রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন কাকে বলবো আমরা? নরমালি কি করা হয় না, দুই বা ততোধিক পদার্থ তারা রাসায়নিক বিক্রিয়া করে কি করে নতুন একটা পদার্থ উৎপন্ন করে, তাকেই আমরা কি বলবো রাসায়নিক বিক্রিয়া বলবো। আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য দুই বা ততোধিক পদার্থের প্রয়োজন হয়, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক পদার্থের প্রয়োজন হয়। এটা আমরা সবাই জেনে এসেছি, তাই না? তাহলে রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য দুই বা ততোধিক পদার্থের প্রয়োজন হয় এবং তারা পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে নতুন একটা পদার্থ উৎপন্ন করে। এই ঘটনাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন বলবো। ধরো নরমালি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এ আর হচ্ছে বি পরস্পর রাসায়নিক বিক্রিয়া করছে, দিয়ে একটা প্রোডাক্ট উৎপন্ন করছে, সেটাকে আমি কি ধরছি না সি প্লাস ডি। তাহলে এই যে এ বিটাকে আমরা কি বলবো না বিক্রিয়ক বলবো। আমরা কি বলবো? আমরা বিক্রিয়ক পদার্থ। আর এটাকে আমরা কি বলবো সি প্লাস ডি কে না বিক্রিয়াজাত পদার্থ বলবো। আমরা কি বলবো? বিক্রিয়াজাত পদার্থ বলবো, যেটাকে আমরা প্রোডাক্ট হিসাবে বলবো। আর এটাকে আমরা কি বলবো? রিঅ্যাকট্যান্ট বলবো আমরা। ওকে, তাহলে এই যে এ আর বি পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে নতুন একটা পদার্থ কি উৎপন্ন করছে এখানে সি প্লাস ডি। তাহলে সি প্লাস ডি একটা নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া করে নতুন একটা পদার্থ উৎপন্ন হওয়াকে, অর্থাৎ এই ঘটনাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন। যেমন নরমালি একটা এক্সাম্পল দিচ্ছি, কার্বন প্লাস অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে। তাহলে এই যে প্রোডাক্ট হিসাবে কি পেলাম? এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেলাম। আর এখানে রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য দুই বা ততোধিক পদার্থ কি নিয়েছে এখানে না কার্বন আর অক্সিজেন। তাহলে কার্বন আর অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করে তারা কি উৎপন্ন করছে না কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়? হয় বুঝতে পারলাম কি বলছি? দেখো চলো, এক বা একাধিক পদার্থের রাসায়নিক পরিবর্তনে পদার্থগুলি কি অনুগঠন অপরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থের অণু গঠিত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া বলবো আমরা। এই বিক্রিয়ায় পদার্থের মূল উপাদান এবং পরমাণুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক বিক্রিয়ায় আবার বিভিন্ন ধরনের হতে পারে। এই যে কি কি রাসায়নিক বিক্রিয়া হতে পারে বা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া কি কি, এটা আমরা আসছি পরে। তার আগে জেনে নিই আমরা যে রাসায়নিক বিক্রিয়াটা আসলে কি বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। নিশ্চয়ই বোঝাতে পেরেছি আমি? বোঝাতে পারলাম কি বলছি? তাহলে এক বা একাধিক পদার্থ তারা পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ উৎপন্ন করে, তাকেই আমরা কি বলবো বা এই ঘটনাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া। যেমন নরমালি বললাম যে কার্বন অক্সিজেন সাথে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে। তাহলে এখানে কার্বন আর অক্সিজেন এদের ধর্ম কিন্তু আলাদা, এরা পরস্পর যুক্ত হয়ে যে নতুন পদার্থ উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড, এর নিশ্চয় ধর্ম আলাদা। তাহলে এই যে নতুন একটা পদার্থ উৎপন্ন হলো রাসায়নিক বিক্রিয়া করার পর, এই ঘটনাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া বলবো। বুঝতে পারছি কি বলছি? এই রাসায়নিক বিক্রিয়া অনেক ধরনের হতে পারে। তো ফার্স্ট আমরা
একটা একটা পয়েন্ট নিয়ে কিন্তু পড়বো। তো চলো আমরা দেখে নিই যে কত ভাগে অর্থাৎ কতগুলো ভাগে আমরা রাসায়নিক বিক্রিয়া করতে পারবো। চলো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ফার্স্ট আমি একটা রাসায়নিক বিক্রিয়া লিখছি, সেটা হচ্ছে কি না সংশ্লেষণ। কি বলবো আমরা? সংশ্লেষণ, বা যাকে আমরা ইংলিশে বলবো সিনথেসিস, অর্থাৎ সিনথেসিস বিক্রিয়া বা সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলবো আমরা, বা সংশ্লেষণ বিক্রিয়া কি? এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার একটা পার্ট বা ভাগ বলবো আমরা। তো সংশ্লেষণ বা সিনথেসিস বিক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলবো আমরা? না, দুই বা ততোধিক পদার্থ তারা রাসায়নিক বিক্রিয়া করে নতুন একটা পদার্থ উৎপন্ন করবে, তাকে আমরা কি বলবো? সংশ্লেষণ বা সিনথেসিস রিঅ্যাকশন। যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। নরমালি ভাবছি আমি 2 মোল কি নিলাম? ম্যাগনেসিয়াম নিলাম, তাকে বায়ুর অক্সিজেনে কি পোড়াচ্ছি ম্যাগনেসিয়ামকে, তাহলে এখান থেকে কি পাবো? না 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো। তাহলে এখানে দেখো দুই বা ততোধিক পদার্থ, এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে কি পেলাম এখানে? না ম্যাগনেসিয়াম অক্সাইড পেলাম। অর্থাৎ যে প্রোডাক্টটা পেলাম কি এখানে? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দুই বা ততোধিক পদার্থ রাসায়নিক বিক্রিয়া করে নতুন একটা পদার্থ উৎপন্ন করছে। তাহলে এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো, বা এই ঘটনাকে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন বলবো। তাহলে সংশ্লেষণ বা সিনথেসিস কথার অর্থ হচ্ছে এক বা ততোধিক পদার্থ মিশে নতুন পদার্থ উৎপন্ন করছে। তো এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো? সিনথেসিস রিঅ্যাকশন বা সংশ্লেষণ রাসায়নিক বিক্রিয়া বলবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই। 2 নম্বর আমরা একটা রাসায়নিক বিক্রিয়া পড়বো, সেটা হচ্ছে বিয়োজন। কি বলবো আমরা? বিয়োজন। বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, বা যাকে আমরা কি বলবো আমরা? না ডিকম্পোজিশন রিঅ্যাকশন। কি বলবো আমরা? ডিকম্পোজিশন রিঅ্যাকশন বলবো। তো বিয়োজন বিক্রিয়া কাকে বলে? না কোনো একটা যৌগ তারা ভেঙে নতুন একটা পদার্থ উৎপন্ন করে। যেমন আমি মার্কিউরিক অক্সাইড নিলাম, ধরো AgO, একে কি করা হয়? নরমালি তাপ দিয়ে দিলে কি হয়? এখান থেকে না 2 মোল মার্কারি উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে? অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো এই মার্কারিক অক্সাইড তারা ভেঙে গিয়ে দুটো কিন্তু প্রোডাক্ট উৎপন্ন করছে। কি কি? মার্কারি আর হচ্ছে অক্সিজেন। আবার মার্কারি অক্সিজেন অর্থাৎ মার্কারিক অক্সাইড ভেঙে গিয়ে নতুন যে পদার্থ পেলাম সেটা হচ্ছে মার্কারি আর অক্সিজেন। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা কি বলবো? বিয়োজন বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা বিয়োজন বিক্রিয়া বলবো আমরা। বুঝতে পেরেছো? অর্থাৎ মার্কারিক অক্সাইড বিয়োজন অর্থাৎ ভেঙে গিয়ে মার্কারি আর অক্সিজেন উৎপন্ন করছে। ক্লিয়ার? বুঝতে পারছো নিশ্চয়ই। এবার আমি একটা নেক্সট আর একটা আমি রাসায়নিক বিজ্ঞান নিয়ে পড়বো আমরা। 3 নম্বর আমরা কি বলবো আমরা? না রিভার্সিবল, অর্থাৎ কি বলবো আমরা? উভমুখী বিক্রিয়া বলবো। কি বলবো আমরা? উভমুখী বিক্রিয়া বলবো আমরা। উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল বা উভমুখী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? না যেসব রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে নতুন একটা পদার্থ উৎপন্ন করে, আবার যে নতুন পদার্থটা কি করছে বা প্রোডাক্টটা যে পেলাম সেই প্রোডাক্টটা কি হচ্ছে? আবার রাসায়নিক বিক্রিয়া করে আগের পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো? উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিঅ্যাকশন। আবার বলছি আমি, দেখো যেসব রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ রাসায়নিক বিক্রিয়া করে প্রোডাক্ট উৎপন্ন করে বা বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করে, সেই বিক্রিয়াত পদার্থ বা রাসায়নিক বিক্রিয়া করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ আবার বিক্রিয়ক পদার্থে ফিরে আসে। এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? রিভার্সিবল রিঅ্যাকশন বা উভমুখী বিক্রিয়া। চলো আমি রাসায়নিক বিক্রিয়া লিখছি, বুঝতে পারবে তোমরা। আমি লিখলাম যে ক্যালসিয়াম কার্বনেট। কি লিখছি আমরা? না ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এই নরমালি কি হয়? না ভেঙে গিয়ে CaO প্লাস উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছি কি বলছি? ক্লিয়ার সবাই? তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে দিলে কি হবে? না ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে এটাকে আমরা কি বলবো? বিক্রিয়ক পদার্থ বলবো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডকে আমরা কি বলবো? বিক্রিয়জাত পদার্থ বলবো। এখানে আমি একটা চিহ্ন দিয়েছি, দেখো এরকম একটা উভমুখী আকারের চিহ্ন দিয়েছি। দেখো ফার্স্ট যে চিহ্নটা দিয়েছি উপরে, ওটা কি বোঝাচ্ছে? না ওটা বোঝাচ্ছে বিক্রিয়াটা সামনের দিকে হচ্ছে। তার মানে
ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, এই ফার্স্ট চিহ্নটা। সেকেন্ড চিহ্নটা কি বোঝাচ্ছে বলো দেখি? না বোঝাচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে রাসায়নিক বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। এই জন্য এটাকে আমরা রিভার্সেবল চিহ্ন বলবো বা উভমুখী চিহ্ন বলবো। অর্থাৎ রিঅ্যাকশনটা ফরওয়ার্ড হচ্ছে, আবার যে প্রোডাক্টটা উৎপন্ন করছে তারা রাসায়নিক বিক্রিয়া করে পরস্পরের মধ্যে, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড সাথে রাসায়নিক বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেটে ফিরে আসছে। এই যে রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো? উভমুখী বিক্রিয়া বা রিভার্সেবল বিক্রিয়া বলবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? চলো এরপর আরো কিছু আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। 4 নম্বর আমরা কি বলবো? 4 নম্বর পড়বো প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলবো। প্রতিস্থাপন বিক্রিয়া বলবো আমরা, বা কি বলবো আমরা? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন কথার অর্থ কি? না কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যারা রিঅ্যাকট্যান্ট পার্টিসিপেট করে কোনো একটা এলিমেন্ট দ্বারা আরেকটা এলিমেন্ট সাবস্টিটিউট হয়ে যায়। আমি এক্সাম্পল দিলে তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। চলো আমি এটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো আমি লিখলাম যে ধরো কপার সালফেট CuSO4, ওকে, তাকে আমি জিঙ্কের সাথে রাসায়নিক বিক্রিয়া করছি। কি উৎপন্ন হবে এখান থেকে? না এখান থেকে জিঙ্ক সালফেট উৎপন্ন হবে প্লাস এখান থেকে কপার উৎপন্ন হবে। তাহলে এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে কপার সালফেট ছিল এখানে, কিন্তু পরবর্তীকালে যে প্রোডাক্টটা হয়েছে শুধু অনলি ফর কি আছে? না কপার উৎপন্ন হয়েছে। হ্যাঁ কি না? বুঝতে পারছো কি বলছি? আমি কপার সালফেট নিয়েছিলাম, সেটা রাসায়নিক বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? কপার উৎপন্ন করছে। তার মানে কপার সালফেটে এই সালফেটটা কি করছে? না জিঙ্কের সাথে রাসায়নিক বিক্রিয়া করে জিঙ্ক সালফেট উৎপন্ন করছে। নরমালি জিঙ্ক ছিল, সালফেটটা কি করছে? না জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফেট উৎপন্ন করছে। আর কপার সালফেটে কপারটা রিমুভ হয়ে নরমাল কপার উৎপন্ন করছে এই পাশে। নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে এখানে সালফেটটা সাবস্টিটিউট হয়ে কোথায় প্রতিস্থাপন হয়ে জিঙ্কের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আর জিঙ্কটা কি করছে? না সালফেটকে নিয়ে নিচ্ছে, আর কপার এখানে বাইরে বেরিয়ে গিয়ে অর্থাৎ প্রতিস্থাপিত হয়ে বাইরে সিঙ্গেল কপার আকার থাকছে। তো এই ধরনের রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা কি বলবো? না প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলবো আমরা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ কি না? বুঝতে না পারলে বলবে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো যে ক্লাসগুলো কেমন হচ্ছে এবং তোমরা বুঝতে পারছো কিনা, কমেন্ট করো। 5 নম্বর একটা রাসায়নিক বিক্রিয়া পড়বো, যেটা হচ্ছে অপনয়ন। কি বলবো আমরা? অপনয়ন বা অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন বলবো। কি বলবো? অপনয়ন বা এলিমিনেশন রিঅ্যাকশন। দেখো এলিমিনেশন কথার অর্থ হচ্ছে এলিমিনেট করে দেওয়া, মানে বাইরে তাকে বের করে দেওয়া। যেমন একটা এক্সাম্পল লিখছি, ধরো আমি লিখছি ইথানল CH3CH2OH, একে কি নিয়েছি? ইথানল নিয়েছি। এই ইথানলকে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে ইথানল। আমরা এইগুলো কিন্তু কার্বোহাইড্রেট তোমাদের ক্লাস 11 এর চ্যাপ্টার আছে, সেখানে কি কিন্তু এগুলো আবার আলোচনা করব। তো ইথানলকে আমি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি 170 ডিগ্রি টেম্পারেচারে হিট করে দিই, তাহলে এখান থেকে দেখবো 1 মোল ওয়াটার বেরিয়ে যায়। দিয়ে প্রোডাক্ট হিসাবে আমরা কি পাবো? না CH2 ডবল বন্ড CH2 আর মাইনাস কি হয়ে যায়? এখান থেকে ওয়াটার বাইরে বেরিয়ে যায়। কি বললাম বুঝতে পেরেছো তো? তাহলে এটাকে কি বলবো আমরা? ইথিলিন বলবো। কি বলবো? ইথিলিন বলবো। দেখো এই বিক্রিয়াটা কেমন হচ্ছে বলতো? না এখানে দেখো এলিমিনেট হয়ে যাচ্ছে, মানে এখানে যে OH গ্রুপটা ছিল, অর্থাৎ ইথানলে যে OH গ্রুপটা এখানে ছিল, কোনটায়? এই যে ইথানল OH গ্রুপ ছিল, এই OH গ্রুপটা কিন্তু বাইরে বেরিয়ে গিয়ে ওয়াটার হয়ে গেল, অর্থাৎ এলিমিনেট করে দিলাম। দেখো এই বিক্রিয়াটা কেমন হচ্ছে মেকানিজমটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা হাইড্রোকার্বনে গিয়ে সেখানে আবার এইগুলো নিয়ে পড়াশোনা করবো আমরা। তো এখানে আমি CH2 লিখে, মানে CH3CH2 লিখে একটা H-টাকে খুলে রাখলাম, আর CH2OH আছে। ওকে, কি করে? না এই বন্ডটা একে দিয়ে দেয় আর OH-টা বাইরে বেরিয়ে যায়। তাহলে এখান থেকে কি কি বেরিয়ে যাচ্ছে বলতো? এখান থেকে না এখানে দেখতে পাচ্ছি H আর OH, অর্থাৎ ওয়াটার বাইরে বেরিয়ে যাচ্ছে আর এখানে ডবল বন্ড সৃষ্টি হচ্ছে। সেটাই লিখেছি। দেখো আমি CH2 ডবল বন্ড CH2 লিখেছি আর ওয়াটার বাইরে বের করে দিয়েছি। তাহলে এটাকে কি বললাম? ওয়াটারটাকে বাইরে বের করে দিলাম। এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো? না অপনয়ন বা এলিমিনেশন রিঅ্যাকশন বলবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা সবাই? এরপর নেক্সট একটা রাসায়নিক বিক্রিয়া পড়বো, সেটা কি? না জারণ বিজারণ।
আমি খুব ইম্পর্টেন্ট গুলো যেগুলো যে রাসায়নিকগুলো আমাদের দরকার সেই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বলছি আমি। ওকে, তো 6 নম্বর আমরা পড়বো কি না জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ। ওকে, জারণ বিজারণ, যাকে আমরা জানি কি অক্সিডেশনকে জারণ বলবো আমরা, এবং আমরা কি বলবো রিডাকশনকে কি বলবো আমরা না বিজারণ বলবো। ক্লিয়ার, বুঝতে পারছো কি বলছি? তাহলে জারণ কথার অর্থ হচ্ছে অক্সিডেশন আর রিডাকশন কথা হচ্ছে বিজারণ। তো আমি নরমালি ক্লাস 8 to 9 এর কনসেপ্ট বা 8 এর কনসেপ্ট দিই আমি, সেখানে আমরা পড়ে এসেছি যে জারণ কথার অর্থ হচ্ছে যেখানে অক্সিজেন যুক্ত হবে হাইড্রোজেন রিমুভ হবে, আর বিজারণ কথার অর্থ হচ্ছে যেখানে অক্সিজেন রিমুভ হবে হাইড্রোজেন যুক্ত হবে। তো তাহলে বুঝতে পারলে জারণ আর বিজারণ কথাটা। এবার আমি এইটাকে একটু ইলেকট্রন দিয়ে বোঝাই, যেখানে ইলেকট্রন ত্যাগ করে সেটাকে আমরা কি বলবো জারণ বলবো। অর্থাৎ এখানে ইলেকট্রন ত্যাগ হবে, ইলেকট্রন কি হবে ত্যাগ হবে। আর বিজারণ ক্ষেত্রে কি বলবো আমরা না ইলেকট্রন গ্রহণ হবে, অর্থাৎ ইলেকট্রন যারা গ্রহণ করে সেটাকে আমরা কি বলবো রিডাকশন বলবো, আর যারা ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা কি বলবো জারণ বলবো। তোমরা এক্সাম্পল দিয়ে বুঝে নি আমরা জারণ বিজারণের একটা এক্সাম্পল দেখে নি আমরা। যেমন ফার্স্ট আমি লিখছি, ধরো কপার সালফেট লিখলাম CuSO4 প্লাস আমি জিঙ্ক দিলাম, এখান থেকে কি উৎপন্ন হচ্ছে না জিঙ্ক সালফেট উৎপন্ন হচ্ছে প্লাস কি হচ্ছে কপার উৎপন্ন হচ্ছে। দেখো এই যে কপার সালফেট লিখলাম আমি, এই কপার সালফেটকে যদি আয়ন আকারে ভাঙি তাহলে কি উৎপন্ন হবে বলো দেখি এখান থেকে Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, এটা কিন্তু আয়ন আকারে ভেঙে দিলাম। ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি Cu2 প্লাস প্লাস জিঙ্ক লিখছি এখানে, একই রকম জিঙ্ক সালফেটকে আয়ন আকারে ভাঙলে কি হবে Z10 2 প্লাস SO4 2 মাইনাস, তাহলে আমি এখানে লিখলাম Z10 2 প্লাস প্লাস কি লিখলাম Cu। দেখো এখানে খুব ইন্টারেস্টিং জিনিস, এই রাসায়নিক বিক্রিয়ায় কোনটা জারণ আর কোনটা বিজারণ আমরা অনায়াসে বলতে পারবো। দেখো এখানে কপার 2 প্লাস, তার মানে এখানে দুটো ইলেকট্রন কম দিয়ে সেখান থেকে উৎপন্ন হচ্ছে কি কপার, তাহলে কপার 2 প্লাস থেকে কপার উৎপন্ন হচ্ছে, মানে কি ইলেকট্রন নিয়েছে দুটো দিয়ে কপারে কনভার্ট হলো, তাহলে নিয়েছে মানে কি গ্রহণ করেছে, তাহলে গ্রহণ করাকে আমরা কি বলবো রিডাকশন বলবো আমরা। বুঝতে পারলে কি বললাম, বা বিজারণ বলবো আমরা। বলতে পারছি কি বলছি? আর দেখো জিঙ্ক 0 স্টেটে ছিল, জিঙ্ক থেকে Z10 2 প্লাস, মানে জিঙ্ক থেকে Z10 2 প্লাস মানে জিঙ্কের দুটো ইলেকট্রন কমে গেছে, তার মানে এই জিঙ্ক থেকে Z10 2 প্লাস মানে দুটো ইলেকট্রন সে ত্যাগ করেছে, তাহলে ইলেকট্রন ত্যাগ করাকে আমরা কি বলবো বললাম এখনই অক্সিডেশন বলবো। কি বলবো অক্সিডেশন বা জারণ বলবো। তাহলে জারণ বিজারণ কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা ইলেকট্রন গ্রহণ করবে তাকেই আমরা কি বলবো না বিজারণ বলবো, আর যারা ইলেকট্রন ত্যাগ করবে তাকে আমরা কি বলবো জারণ বলবো আমরা। বুঝতে পারলাম কি বলছি? তাহলে ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, ইলেকট্রন ত্যাগ করলে জারণ। এখানে Cu2 প্লাস থেকে কপার হচ্ছে মানে নিশ্চয়ই দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এই কপার 2 প্লাস থেকে কপারটাকে আমরা কি বলবো বিজারণ বলবো আমরা। আর Z10 থেকে Z10 2 প্লাস হচ্ছে, তার মানে এখানে ইলেকট্রন কি করছে বাইরে ত্যাগ করেছে, ত্যাগ করে কি হচ্ছে Z10 থেকে Z10 2 প্লাস হচ্ছে, তাহলে এই ধরনের রাসায়নিক বিক্রিয়া কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ জারণ ঘটছে এখানে। বুঝতে পারলাম নিশ্চয়ই না বুঝতে পারোনি? অবশ্যই বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। ওকে চলো নেক্সট, এই গেল কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া বা কয়েকটা রাসায়নিক বিক্রিয়ার সাথে আমরা কনসেপ্ট নিলাম। এরপর আমি খুব একটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো, সেটা হচ্ছে যে শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি জিনিসটা কি এবং তার উপর একটা ম্যাথ থাকে, বা যে ম্যাথ গুলো কিন্তু আমাদের খুব প্রবলেম হয়, আমি শর্ট একটা ট্রিক্স বলে দিব, সেই শর্ট ট্রিক্সে কি বলে ফর্মুলা ফেলে দিয়ে আমরা যে কোনো ম্যাথ অনায়াসে করতে পারবো। চলো আমরা নেক্সট যাচ্ছি শতকরা সংযুক্তি। তো শতকরা সংযুক্তি কি জিনিসটা? দেখো শতকরা কথার অর্থ হচ্ছে আমরা সব সময় 100% বলি, তাই না, বা 100 সাথে তুলনা করি আমরা। তাহলে রাসায়নিক বিক্রিয়া হতে হলে আমাদের এক বা একাধিক পদার্থের প্রয়োজন, আমাদের ফার্স্ট বলে এসেছি আমি। তাহলে কোন একটা যৌগে উপস্থিত বিভিন্ন মৌলগুলির শতকরা পরিমাণকে ওই যৌগের আমরা কি বলবো শতকরা সংযুক্তি। তাহলে আমরা যে যৌগটা থাকবে বা যে যৌগটা আমরা পেয়েছি তার মধ্যে নিশ্চয়ই মৌলগুলো থাকে, ওই মৌলগুলো শতকরা হিসাবে যেভাবে আমরা ক্যালকুলেশন বা পরিমাণ করব আমরা, তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলবো আমরা।
আমরা যখন ম্যাথ করব তখন এই জিনিসটা আরো ইজি ভাবে বুঝতে পারবো। তো শতকরা সংযুক্তি ম্যাথের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা শর্ট ট্রিক্স বা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, যে কোন একটা যৌগের তার যে মৌলগুলো থাকে ওই যৌগের মৌলগুলো শতকরা পরিমাণ করব যে প্রসেস সাজে, তাকে আমরা ওই যৌগের শতকরা সংযুক্তি বলবো। তো শতকরা সংযুক্তি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে, না 1 গ্রাম অণু বা যৌগে বা যে মৌল থাকবে তার ভর বাই কি লিখবো আমরা, গ্রাম আণবিক সংকেত ভর, বা বলতে পারি কি এখানে আণবিক ভর বলতে পারি, আমরা কি বলতে পারি আণবিক আণবিক ভর বলবো। আর ইনটু কি করব 100 করব, কারণ যেহেতু আমরা শতকরা বের করছি তার মানে ইনটু আমাকে 100 করতে হবে। বুঝতে পারলাম কি বলছি, হ্যাঁ কি না? তাহলে কোন একটা যৌগের শতকরা সংযুক্তি বের করতে হলে কি করতে হবে, না যে যৌগটা নিব তার 1 গ্রাম অণুতে কতগুলো মৌল বা মূলক যুক্ত আছে তার ভর বাই কি বলবো আমরা আণবিক ভর ইনটু 100 করব। যেহেতু আমরা শতকরা বের করছি তাহলে ইনটু আমরা 100 করতে হবে আমাকে। ক্লিয়ার? তো আমরা ম্যাথ চলে যাই, ম্যাথের ক্ষেত্রে সলভ করলে আমরা এই শতকরা সংযুক্তি খুব ইজি ভাবে আরো বুঝতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? চলো এই শতকরা সংযুক্তির উপর আমরা একটা ম্যাথ করে নিই। বলছে ফার্স্ট কি বলছে, না বলছে ম্যাগনেটিক, কি বলছে ম্যাগনেটিক অর্থাৎ Fe3O2 এই খনিজ আয়রন, যেখানে আয়রন আছে আর হচ্ছে আয়রন অক্সাইড, এদের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে কোন যৌগটা আছে, না যৌগটা হচ্ছে Fe3O2 ফেরি অক্সাইড, এদের মধ্যে কার বের করতে বলছে, না আয়রন আর আয়রন অক্সাইডের শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা কি পারবো ম্যাথটা? পারবো তো? দেখো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যে আণবিক ভর বের করা, যে যৌগটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখবো Fe3O2 এর আণবিক ভর বের করে নি। কি বের করে নি? আণবিক ভর বের করে নি। চলো আণবিক ভর বের করা আমরা ক্লাস 10 এ কিন্তু জানি আমরা। তো আণবিক ভর করার জন্য এখানে কি কি আছে, আয়রন আছে আর অক্সিজেন আছে, তাই তো? আয়রন আর কি আছে, অক্সিজেন আছে। আমাদের আয়রন কত জানি, আয়রনের আমরা জানি 56 ইনটু কত লিখবো, যেহেতু তিনটা আছে তাহলে ইনটু 3 করব, প্লাস প্লাস কি করব অক্সিজেন, অক্সিজেনের কত জানি আনবো 16 জানি, ইনটু কত করব, না দুটো যেহেতু আছে তাহলে ইনটু 2 করব। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি কত বেরোবে, না 232 বেরোবে। তাহলে Fe3O2 যৌগে তাদের আণবিক ভর কত পেলাম, না 232 পেলাম। ক্লিয়ার? বলতে পারলাম? এখন কোশ্চেনটা হচ্ছে যে আমাদের আয়রনের আর হচ্ছে আয়রন অক্সাইডের শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে আমি নরমালি এইভাবে লিখতে পারি যে আয়রনের মানে এফির শতকরা পরিমাণ পরিমাণ কি লিখবো আমরা, না যে যে যৌগের মধ্যে যে মূলক আছে, অর্থাৎ এখানে আয়রনে বের করতে বলছে, আয়রন কত আছে এখানে তিনটা আছে, তাহলে আমি 3 লিখলাম ইনটু আয়রনে কত জানি, না 56 ইনটু 100 কেন করছি, না এটা শতকরার জন্য 100 গুণ করেছিলাম আমরা, বাই কত লিখবো, না আণবিক ভর কত বেরিয়েছে 232 বেরিয়েছে। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি আমরা কত পাবো, না 72.4%। পার্সেন্টেজ কিন্তু দিতে তোমরা ভুলবে না, কারণ দেখো আমরা 100 গুণ করেছি, কারণ শতকরা আকারে বার করার জন্য, এই জন্য কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে, আমরা ক্যালকুলেশন করে পার্সেন্টেজটা বসাতে ভুলে যাই। তো এইদিকে কিন্তু খুব ধ্যান দিতে হবে, কারণ আমরা শতকরা বের করছি মনে, এই কারণে আমরা 100 দিয়ে গুণ করেছিলাম। তাহলে আমাদের এপি শতকরা পরিমাণ বের করো কত, 72.4%। তোমরা বাড়িতে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা বের করব কি FeO মানে ফেরিক অক্সাইড। এই ফেরিক অক্সাইডে আমাদের শতকরা পরিমাণ বের করব। তাহলে ফেরিক অক্সাইড, এখানে ফেরিক অক্সাইড কত আছে বলো, বের করি আগে। দেখো আয়রনের কত জানি 56 জানি আর অক্সিজেনের 16 জানি, তাহলে 12 6 1 7 72, তাহলে 72 আছে Fe, তাহলে 72 ইনটু কত করব 100 বাই কত আণবিক ভর 232, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 31%। বুঝতে পারলে 72 কেন হচ্ছে, না FeO বের করতে বলছে, F এর কত 56 আর অক্সিজেন কত ছিল 60 অর্থাৎ 16, তাহলে আমরা যদি যোগ করি কত হবে 72, তাহলে 72 ইনটু 100, যেহেতু পার্সেন্টেজে বের করব বাই কত লিখবো আমরা, যে আণবিক ভরটা পেয়েছিলাম অর্থাৎ 232 দিয়ে কত পাবো আমরা
না 31% পেলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা সবাই? ওকে, চলো এরকম আরো খুব ইম্পর্টেন্ট আরেকটা ম্যাথ দেখে নিই আমরা। চলো, এরকম শতকরা সংযুক্তির পর আরেকটা ম্যাথ দেওয়া আছে। কি বলেছে না পটাশ অ্যালামের আণবিক সংকেত বলে দিয়েছে। কি বলে দিয়েছে এখানে না K2SO4 L2SO4 এর হোল 3 আর হচ্ছে 24 মোল কি বলেছে ওয়াটার বলে দিয়েছে। ওকে, এটা হচ্ছে পটাশ অ্যালামের সংকেত। এই পটাশ অ্যালামের কি কি আছে এখানে না এখানে আছে দেখো অ্যালুমিনিয়াম আছে, আর কি আছে এখানে সালফেট আছে আর জল। তাহলে এই অ্যালুমিনিয়াম সালফেট আর জল এদের আমাদের কি বের করতে বলছে না শতকরা পরিমাণ বের করতে বলছে। বুঝতে পারছি কি বললাম? আমাদের এদের কি বলছে না শতকরা পরিমাণ বের করতে বলছে। কার কার না অ্যালুমিনিয়ামের আর হচ্ছে সালফেট মানে হচ্ছে SO4 আর কার বের করতে জল মানে ওয়াটারের। তাহলে এই অ্যালুমিনিয়াম সালফেট আর ওয়াটার এই পটাশ অ্যালাম থেকে তাদের শতকরা নির্ণয় করতে বলছে। আমরা পুরো আগের যে ম্যাথটা করে এলাম পুরো সেম টু সেম একই প্রসেসে কিন্তু আমরা এগোবো। ফার্স্ট হচ্ছে যে পটাশ অ্যালাম বলছিল তার আমরা আণবিক ভরটা আগে বের করে নিই। ক্যালকুলেশনটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে কিন্তু করতে হবে আমাদের। দেখো আণবিক ভর ফার্স্ট বের করব কার না এই পটাশ অ্যালামের। পটাশিয়ামের কত জানি আমরা 39 জানি 39। পটাশিয়াম কত আছে দুটো আছে 2 ইনটু কত লিখবো যে 39 লিখবো প্লাস প্লাস কত লিখবো সালফার সালফার কত আছে 32 আমরা জানি প্লাস অক্সিজেন 16 কটা আছে 4টা তাহলে 16 4 64 লিখলাম প্লাস আমি নিচে দেখিয়ে দিচ্ছি প্লাস অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আমরা জানি 26 তাহলে 2 ইনটু 26 লিখবো আমরা নাকি না প্লাস এখানে সালফেট দেখে নি আমরা এই SO4 দেখো SO4 কত আছে সালফার হচ্ছে 32 আর অক্সিজেন 16 তাহলে 16 4 64 তাহলে হচ্ছে 4 2 6 6 3 96 তাহলে 96 ইনটু 3 করলাম কেন বলো দেখি না 3 মোল আছে এখানে প্লাস করলাম ওয়াটার কত মোল আছে 24 মোল আছে তাহলে 24 ইনটু ওয়াটারে কত H2 বের করে নি আমরা H2 হচ্ছে হাইড্রোজেনের 2 অক্সিজেনের 16 তাহলে 18 তাহলে ইনটু 18 করব ওকে তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো না 948 পাবো কত পাবো 948 তাহলে পটাশ অ্যালামের আণবিক ভর কত পেলাম আমরা না 948 এবার কথা হচ্ছে আমরা কার বের করব না অ্যালুমিনিয়াম সালফেট আর হচ্ছে জলের শতকরা নিয়ে বের করব তো চলো ফার্স্ট আমি অ্যালুমিনিয়ামের বের করছি অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ আমরা যে শর্ট ট্রিক্স বা শর্ট একটা আমরা রিলেশন বলে দিয়েছিলাম যে 1 গ্রাম অণুর মধ্যে যে মূলক বা মূলক থাকবে বা যে মৌল থাকবে বাই আণবিক ভর দিয়ে ইনটু 100 করে দিব তো চলো ফার্স্ট অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কটা আছে এখানে দেখতে পাচ্ছ দুটো আছে তাহলে আমি 2 ইনটু কত লিখবো অ্যালুমিনিয়ামের 26 জানি ইনটু শতকরার জন্য 100 লিখবো বাই আণবিক ভর 948 লিখবো ওকে তাহলে অ্যালুমিনিয়াম ক্যালকুলেশন করলে কত পাবো না 5.6 এত পার্সেন্টেজ 5.6 এত পার্সেন্টেজ ক্যালকুলেশন করবে বাড়ি তোমরা ওকে এবার দেখো সালফেট মানে SO4 এর আণবিক অর্থাৎ এর শতকরা পরিমাণ বের করব দেখো সালফেট কতগুলো আছে পটাশ অ্যালামে K2SO4 এ একটা আছে আর L2SO4 এ তিনটা আছে তাহলে 3 1 4 তাহলে 4 ইনটু সালফেটে আমরা কত বের করেছিলাম 96 তাহলে 96 বসালাম ইনটু 100 মানে পার্সেন্টেজ বা শতকরার জন্য বাই কত লিখবো আণবিক ভর 948 লিখবো তাহলে এইটাই ক্যালকুলেশন পেলে কত পাবো না 40.5% পাবো তাহলে এত পার্সেন্টেজ আমরা কি পেলাম না সালফেট পেলাম ওকে এরপর কি বের করতে বলেছে বলো দেখি জলের বের করতে বলছে তাহলে H2 এর ক্ষেত্রে বের করে নিই আমি একই রকম তাহলে H2 এর ক্ষেত্রে আমরা কি লিখবো আমরা H2 কটা আছে 24টা আছে তাহলে 24 ইনটু আর অক্সিজেন বের করেছিলাম কত 18 তাহলে 18 বাই কত লিখবো এখানে আমরা না 948 আণবিক ভর দিয়ে ভাগ করে দিব তাহলে এখান থেকে কত পেলাম আমরা না এখান থেকে ওয়াটারে পাবো আমরা কত 45.57 এত পার্সেন্টেজ তাহলে এত পার্সেন্টেজ পেলাম আমরা ওয়াটারে তাহলে অ্যালুমিনিয়ামের আমার কত পেলাম আমরা না অ্যালুমিনিয়ামের আমরা শতকরা পরিমাণ পেলাম কত 56.5% আর SO4 এ কত পেলাম আমরা 40.51% আর ওয়াটারে কত পেলাম আমরা 45.51% তাহলে এইভাবে আমরা খুব সহজে ছোট যে রিলেশনটা বলেছিলাম
একই রকম মান বসিয়ে দিয়ে আমরা আণবিক ভর বের করে নিয়ে 100 গুণ করে আমরা প্রত্যেকটা যে কোনো যৌগের তার যে ছোট ছোট যে এলিমেন্ট গুলো থাকে বা মূলকগুলো থাকে বা মৌলগুলো থাকে তাদের আমরা শতকরা পরিমাণ কিন্তু ইজি ভাবে বের করে নিতে পারবো। তোমরা নিশ্চয়ই বলো বুঝতে পেরেছো কিনা, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বলছি? তো আমাদের কিন্তু এই শতকরা সংযোগের উপর যে আমি ম্যাথ গুলো করালাম এরকম টাইপের ম্যাথ কিন্তু তোমাদের সচরাচর পড়ে পরীক্ষায়, ঠিক আছে? তো আজকের ক্লাস কিন্তু এই পর্যন্ত থাকলো। আমি নেক্সট ক্লাস কিন্তু আণবিক ভর বা স্থূল সংকেত এদের উপর আমি কিছু থিওরি পড়াবো এবং কিছু ম্যাথ নিয়ে কিন্তু আমি আবার ক্লাসে তোমাদের ক্লাস কিন্তু করাবো আমি। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? তো তোমরা যারা নতুন হয়ে থাকো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে রাখো। তো তোমাদের সাথে আবার নেক্সট ক্লাস দেখা হচ্ছে। আজকের পর্যন্ত এই পর্যন্ত। বাই বাই, থ্যাংক ইউ।